আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। আমাদের উইক 11 এর আজকে দুটা ক্লাস আছে, লেসন 21 এন্ড লেসন 22। তো আমাদের এই দুটা ক্লাস থেকেই আমাদের মানে ল্যাপ্লাস ট্রান্সফর্ম জিনিসটা যেটা পড়তেছিলাম আমরা এখানে শেষ করব আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মটা। তো এখানে উইক 11 এ দুটা ক্লাস আছে, লেসন 21 আর 22। আমরা আগে লেসন 22 পড়বো, তারপর লেসন 21 লাস্টে শেষ করব। যেহেতু অ্যাপ্লিকেশনটা পড়বো লেসন 21 এ, সেখানে ইনভার্স ল্যাপ্লাসটাও আছে আর জেনারেল যে আমরা সিম্পল ল্যাপ্লাস করেছি সেটাও আছে। তো তার জন্য লেসন 22টা আগে শেষ করব, তারপর লেসন 21টা শেষ করব আমরা। তো আমরা লেসন 22 থেকে শুরু করতেছি, ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তো আমরা এখানে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম শিখবো। আমরা অলরেডি ল্যাপ্লাস ট্রান্সফর্ম কি জিনিস সেটা শিখেছি। ল্যাপ্লাস ট্রান্সফর্মের বিভিন্ন রকম প্রপার্টিজ দেখেছি, বিভিন্ন রকম আমরা ডেরিভেটিভের যে তিনটা কাইন্ড আছে সেটাও দেখেছি। এরপর আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ইনভার্স ল্যাপ্লাস। তো ল্যাপ্লাস যেমন ইনভার্স কথাটার মানে হচ্ছে বিপরীত, ইনভার্স ল্যাপ্লাস অবশ্যই যেভাবে আমরা ল্যাপ্লাস করেছি তার ঠিক বিপরীতের মতো হবে। তো এখানে ডেফিনেশনটা দেওয়া আছে, if Laplace transform of f of t is equal to f of s, then f of t is called inverse Laplace transform of f of s, and it is denoted by f of t is equal to L inverse f of s, where L inverse is called the inverse Laplace transform operator. L কে আমরা বলছিলাম ল্যাপ্লাস ট্রান্সফর্ম অপারেটর, আর এল ইনভার্স যেটা, এই যে ইনভার্স চিহ্নটা দেওয়া হয়েছে, এটা বোঝাচ্ছে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অপারেটর। তো এখানে মেইন যেটা কাজ, আমরা যেটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করেছিলাম সেটা ঠিক বিপরীত। আমরা জানি যে একটা ফাংশন যদি এফ হয়, তার সাথে যদি এফ ইনভার্স উভয় পক্ষে গুণ করা হয়, তাহলে এক পাশ থেকে এফ চলে যায়, অন্য পাশে এফ ইনভার্স চলে আসে। এই প্রসেসটা অবলম্বন করেই এখানেও করা হয়েছে। তো খেয়াল করে দেখো, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি ইজ ইকুয়াল টু এফ অফ এস, এটা আমরা জেনারেলি ধরে নিই। এখন উভয় পক্ষে যদি এল ইনভার্স এই যে অপারেটরটা আছে এটা নিই, তাহলে কি আসে, এল ইনভার্স এল এফ অফ টি ইজ ইকুয়াল টু এল ইনভার্স এফ অফ এস। তাহলে এল আর এল ইনভার্স পরস্পর কাটাকাটি চলে যাবে, শুধু থাকবে এফ অফ টি ইজ ইকুয়াল টু এল ইনভার্স এফ অফ এস। এটা কি আমরা বলতেছি ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তো এখানে মেইনলি যে কথাটা হয়েছে, উভয় পক্ষে একটা এল ইনভার্স যে অপারেটরটা আছে এটা নিয়ে আসলেই এক পাশ থেকে অটোমেটিক এল ইনভার্সটা গায়েব হয়ে যাচ্ছে, অন্য পাশে একটা এল ইনভার্স থাকতেছে। তো এইটুকুই পরিবর্তন। তো তার মানে হচ্ছে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম এফ অফ টি ছিল ইকুয়াল টু এফ অফ এস। এবার এল ইনভার্স এর ক্ষেত্রে যখন এফ অফ এস, তার মানে এস এর ফাংশনকে যখন ইনভার্স করা হবে তখন আমরা টি এর ফাংশন পাবো। আগের বারটা ছিল টি এর যে ফাংশনটা ছিল সেটাকে যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করা হয়েছিল, সেক্ষেত্রে আমরা এস এর ফাংশন পেয়েছিলাম। এবার কিন্তু উল্টা, এবার ইনভার্স, যদি এস এর যে ফাংশনটা থাকে এটাকে যদি ইনভার্স ল্যাপ্লাস করা হয় তাহলে যে ফাংশনটা পাবো সেটা হবে টি তে। তার মানে আমরা যেমন করেছি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এস টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ছিল, এখানে টি ছিল সেটাকে ল্যাপ্লাস ট্রান্সফর্মে করে আমরা এস এ কনভার্ট করেছি। আর এবার এস এ থাকবে সেটাকে কনভার্ট করে টি তে নিয়ে যাব এল ইনভার্স অপারেটর ব্যবহার করে। তো এখানে প্রপার্টিজ দেওয়া আছে, সেই প্রপার্টিজ গুলো দেখলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে। টেবিল অফ ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম, এল ইনভার্স 1/s ইজ ইকুয়াল টু 1। তো আমরা দেখেছিলাম ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1 ইজ ইকুয়াল টু আমরা পেয়েছি 1/s। কিন্তু এখানে আমরা বলেছি, আগেও বলেছি যে এবার আমরা এস কে ইনভার্স ল্যাপ্লাস করলে টি এর ফাংশন পাবো। তো সেই কাজটাই করা হয়েছে। এখানে এল ইনভার্স থাকলে এস এর ফাংশন থাকবে ভিতরে, এল ইনভার্স 1/s ইজ ইকুয়াল টু 1। যেহেতু ঠিক উভয় পক্ষে যদি একটা এল নাও এবার, তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি কি, এল আর এল ইনভার্স কাটাকাটি যেটা থাকবে 1/s ইজ ইকুয়াল টু ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1, যেটা আমরা অলরেডি শিখে আসছি। তো ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম আর ল্যাপ্লাস ট্রান্সফর্ম যেটা আছে স্বাভাবিক, সেটা একই জিনিসের দুটা পার্ট, এক বিপরীত জিনিস, একই জিনিসের দুটা বিপরীত রূপ। যেমন এস কে করলে আমরা ইনভার্স ল্যাপ্লাস করলে টি এর ফাংশন পাচ্ছি, আবার টি এর যে ফাংশন আছে সেটাকে ল্যাপ্লাস করলে এস এ পাচ্ছি। এই জিনিসটা জাস্ট বিপরীত। এখানে 11টা সূত্র আছে, এই 11টা সূত্র আমাদের সবাইকে জানতে হবে। যেহেতু আমরা অলরেডি ল্যাপ্লাসেরটা জানি, এখানে সেই একই জিনিস আছে, শুধুমাত্র এস এর আগে যেমন আমরা টি এর ফাংশনটা দেওয়া থাকতো এস এরটাই নিয়ে যেতাম, এবার এস এরটা দেওয়া থাকলে টি তে নিয়ে যাব, এটুকুই পার্থক্য। বাকি যে সূত্র আছে সবই একই আছে, যেমন এল ইনভার্স 1/s স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/b
বি সাইন বিটি, যেমন ছিল আগেরটা তেমন কস বিটি এর সূত্র এস বাই এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার আগের মতোই আছে। তবে জাস্ট সূত্রগুলো একটু দেখে নেবে তোমরা। সূত্রগুলো আমি আর বললাম না, তোমরা অলরেডি এর স্বাভাবিক একটা জানো, বিপরীত ঠিক এর, সেটা থেকে ইনভার্স হয়েছে। তো এটা জাস্ট আমরা এখানে 11টা সূত্র আছে, এই সূত্রটা অনুসারে আমরা অবলম্বন করে ম্যাথ করব। এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা জানার, যদি ইনভার্স ল্যাপ্লাস সম্পর্কে? ওকে, আমরা কিছু এক্সাম্পলে যাই, এক্সাম্পল হলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে সিম্পলি আমরা প্রবলেমস রিগার্ডিং ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম, এখানে আমরা দুটো এক্সাম্পল দিলেই আমরা ক্লিয়ার হয়ে যাব। প্রথম তিনটা আমি দেখাবো না, যেহেতু এটা প্রথম তিনটা হচ্ছে সূত্রের প্রমাণ। তো সূত্রের প্রমাণ আমরা আগেও দেখেছি, তো ওটা আমাদের দরকার নেই। আমরা শুধু ম্যাথের যেটা দেখবো, ম্যাথ দুটো দেখবো, 4 নাম্বার আর 5 নাম্বারটা দেখিয়ে দিলে আমরা 1 2 3 অটোমেটিক এমনি পেয়ে যাবে। তো আমি 4 নাম্বারটা খেয়াল করো, এল ইনভার্স 1/s⁴/3/2 ইজ ইকুয়াল টু দেখাতে হবে 2√ওভার t/পাই, যেটা এটা আমাদের দেখাতে হবে। তো আমরা 4 নাম্বারে চলে যাচ্ছি, ল্যাপ্লাস ট্রান্সফর্ম, ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম। আমাদের প্রথম আছে এল ইনভার্স 1/s⁴n প্লাস 1 ইজ ইকুয়াল টু t⁴n এন গামা এন প্লাস 1। তো আমাদের একটা সূত্র লেখা হয়েছে, যে আমরা জানি যে এল ইনভার্স 1/s⁴n প্লাস 1 ইজ ইকুয়াল টু t⁴n ডিভাইডেড বাই গামা এন প্লাস 1। এখানে যে 11টা সূত্র আছে, এর মধ্যে একটা সূত্র এখানে দেওয়া আছে এটা। আর এখানে এন গামা, এখানে আমাদের s⁴n+1 দিয়ে লিখেছে, আর আমরা এখানে শুধু s⁴n দিয়ে দেওয়া আছে। তো 1/s⁴n ইজ ইকুয়াল টু t⁴n−1 ডিভাইডেড বাই n−1 ফ্যাক্টোরিয়াল। সো এটাকে যদি গামা লিখতাম তাহলে নিচে চলে আসতো গামা এন। যেহেতু এখানে s⁴n+1 আছে n এর জায়গায়, তাহলে এখানে হবে গামা n+1, আর উপরে হয়ে যাবে t⁴n। জাস্ট এই 3 নাম্বার সূত্রটাকে ফলো করেই আমরা লিখেছি এখানে। তো এখানে ইনভার্স ল্যাপ্লাস 1/s⁴n+1 ইজ ইকুয়াল টু t⁴n ডিভাইডেড বাই গামা n প্লাস 1। যেহেতু আমাদের এখানে বের করতে হবে s⁴ 3/2, n এর মান যদি আমি হাফ বসিয়ে দিই, তাহলে এখানে হাফ প্লাস 1 ইজ ইকুয়াল টু 3/2 পাবো। পুটিং n ইজ ইকুয়াল টু হাফ, তাহলে আমরা পাচ্ছি 1/s⁴1 প্লাস, সরি, 1 প্লাস হাফ, দ্যাট মিনস 3/2। এটা আমরা 3/2 আমরা এখানে পেয়ে গেলাম। তো প্রত্যেকটা যেখানে যেখানে এন আছে সেখানে আমি হাফ বসাবো। তো t⁴ ডিভাইডেড বাই গামা t⁴3/2। তো t⁴, আর আমরা গামার যে রিলেশনটা আছে, গামার রিলেশন আমি আহ, লেকচারে দেওয়া আছে যে গামার সাথে একটা সম্পর্ক আছে, গামাকে আমরা ভাঙায় লিখতে পারি, যেমন গামা হাফ ইজ ইকুয়াল টু √পাই, এটা আমরা জানি। তো ওর জন্য করতে হবে যে গামা যদি থাকে গামা এন, এটাকে যদি আমি ভাঙায় লিখি তাহলে আসবে n−1 ইন্টু গামা n−1। গামা এন ইজ ইকুয়াল টু গামা, শুধু n−1 ইন্টু গামা n−1। তো এটাকে আস্তে আস্তে 1 মানে বিয়োগ করে করে গামাকে ছোট করা যায়, যতক্ষণ পর্যন্ত হাফ না আসে, গামা হাফ। কারণ গামা হাফের মান জানি আমরা √পাই। তো এখানে 3/2 আছে, তো 3/2 - 1 করলে হাফ আসে। তারপর এটা এখানে গামা 3/2 - 1, দ্যাট মিনস এখানেও হাফ। গামা হাফ মানে আমরা জানি √পাই। তো এখানে নিচে পাচ্ছি হাফ, এই হাফটা যদি উপরে চলে যায় তাহলে 2 হয়ে যাচ্ছে। এই যে এখানে লেখা হয়েছে গামা হাফ, সরি, t⁴ ডিভাইডেড বাই হাফ ইন্টু √পাই। এই √পাইটা আসছে গামা হাফের মান। তো এই যে নিচে 1/2 আছে, এটা উপরে চলে যাবে, তাহলে 2 t⁴ ডিভাইডেড বাই √পাই। আর t⁴ মানেও হচ্ছে √টি। তো উপরেও √টি আর নিচেও √গামা। তো এখানে পুরোটাকে আমরা একটা রুটে নিয়ে নেই, t/পাই। তো এখানে 2 পেলাম, যেটা প্রমাণ করতে বলা হয়েছিল যে গামা, সরি, ইনভার্স ল্যাপ্লাস 1/s⁴3/2 ইজ ইকুয়াল টু 2 ইন্টু t/পাই, এটা দেখাতে বলা হয়েছিল। তো এখানে আমরা বের করে ফেললাম এভাবে করে। যদি কারোর বুঝতে সমস্যা থাকে বলতে পারো।
আর তোমাদের লাস্ট অ্যাসাইনমেন্টটা কিন্তু আগের যে লেকচারটা ছিল আর আজকের যে লেকচারটা হচ্ছে, এই দুটো কম্বাইনে তোমাদের লাস্ট অ্যাসাইনমেন্ট হবে, সেটা আমি আগেও বলেছিলাম যে একটা অ্যাসাইনমেন্ট দিব, সেটা লাস্ট অ্যাসাইনমেন্ট তোমাদের। তো এই দুটা লেকচারের উপরে ভিত্তি করেই হবে। তো 5 নাম্বারটা আমি আবার একটু দেখাচ্ছি। আমাদের 5 নাম্বারটা মেইনলি আমাদের মনে রাখতে হবে, কারণ এগুলোই আমাদের ম্যাথে বেশি আসে। তো ইনভার্স ল্যাপ্লাস 3s minus 8 divided by s square plus 4 minus 4s minus 24 divided by s square minus 16, এটা আমাদের দেওয়া আছে, এটা ইনভার্স ল্যাপ্লাস করতে হবে। তো যেহেতু এখানে দুটা রাশিতে বিভক্ত আছে, উপরের যে পার্ট আছে এগুলোকে যদি ভাগ করে দিই তাহলে 4টা পার্ট পাবো আমরা। তো দেখো এই 4টা পার্ট করা হয়েছে। এল ইনভার্স 3s বাই এস স্কোয়ার প্লাস 4, এখানে -8 ছিল, -8 বাই এস স্কোয়ার প্লাস 4, তারপর আবার -4s বাই এস স্কোয়ার মাইনাস 16, আর এই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস প্লাস 24 ডিভাইডেড বাই এস স্কোয়ার মাইনাস 16, 4টা পার্ট হয়ে গেছে। এবার 4টা পার্টকে আমরা আলাদা আলাদা করে নিব, এল ইনভার্স আলাদা আলাদা করে নিব। যেহেতু কনস্ট্যান্ট যেগুলো আছে উপরে সেগুলো আমরা এল ইনভার্সের বাইরে রাখবো। তো 3s আছে, এখানে 3টা বাইরে নিয়ে 3 এল ইনভার্স এস বাই এস স্কোয়ার প্লাস 4 মাইনাস এখানে 8 আছে। তো এই 8 কে এখানে 8 নিবা, এটা 4 লিখছে কেন, এখানে 8 হবে। ও আচ্ছা, যাই হোক, এখানে যদি 4 লেখো 4 এখানে ইনটু 2 হবে, কারণ আমাদের জানা আছে a বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এই সূত্রটা আছে। তো যেহেতু এখানে নিচে 4 আছে তাহলে 4 মানে হচ্ছে 2 স্কোয়ার, তাহলে অবশ্যই উপরে 2 দরকার, এখানে 1 না, এটা 2 হবে। 4 এল ইনভার্স 2 বাই এস স্কোয়ার প্লাস 4। তারপরে আমাদের আছে 4s, এখানে s যেহেতু আছে s থাকবে, 4টা বাইরে চলে যাবে, -4 এল ইনভার্স s বাই এস স্কোয়ার মাইনাস 16। তো এর পরেরটা দেখো আমাদের আছে এস স্কোয়ার মাইনাস 16। তো আমাদের সূত্র আছে এস স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এর সূত্র আছে নিচে। তো উপরে দরকার হচ্ছে আমাদের এর মানটা দরকার, এ বাই এস স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এর সূত্র আছে। তাহলে এ এর মান এখানে হচ্ছে 16, যেহেতু আছে 4 স্কোয়ার, তাহলে উপরে 4 দরকার, কিন্তু আমাদের এখানে ছিল 24। তো এই 4টা রেখে বাকি যে 6 আছে সেটা বাইরে নিয়ে নিলাম। 6 এল ইনভার্স 4 বাই এস স্কোয়ার মাইনাস 16। তো আমরা এখানে নিয়ে নিলাম। তাহলে 3 এল ইনভার্স এস বাই এস স্কোয়ার প্লাস 2 স্কোয়ার মাইনাস 4 এল ইনভার্স, এখানে 2 উপরে হবে, এখানে 1 না, এখানে 2 বাই এস স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। তারপরেরটা আছে 4 এল ইনভার্স এস বাই এস স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার প্লাস 6 এল ইনভার্স 4 বাই এস স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার। এখানে যেমন উপরে 4 আছে, নিচে 4 এর জন্য এখানে উপরে 4 লাগবে। এখানেও ঠিক তেমনি এখানে 2 এর জন্য উপরে 2 লাগবে, এখানে কিন্তু 2 হবে, কারণ এখানে 4 নিয়েছি কিন্তু সংখ্যা ছিল 8, তার মানে 4 ইনটু 2 ছিল, এখানে এখানে 2 হবে। এই লাইনেও ভুল, এই লাইনেও ভুল আছে। তো জাস্ট এটা একটু দেখে নেবে। তারপর আমার 3 এল ইনভার্স, তো এল ইনভার্স এস বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার, দ্যাট মিনস এখানে a এর মান 2, এটা সূত্র হচ্ছে cos at এর সূত্র। তো এখানে a এর মান যেহেতু 2, তাহলে 3 cos 2t, এখানে a এর মান 2 যেহেতু সেখানে cos 2t মাইনাস 4, এখানে যেহেতু a বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা হচ্ছে sin at এর সূত্র, -4 sin 2t, যেহেতু a এর মান 2। আর এখানে হচ্ছে 4 cos হাইপারবোলিক 40, এখানে +6 sin হাইপারবোলিক 40। জাস্ট সূত্রগুলো আমরা বসিয়ে দিয়েছি, এভাবে একটা ফরম্যাটে নিয়ে সূত্রগুলো বসিয়ে দিলেই ইনভার্স হয়ে যাবে। যেমন আমরা দেখেছিলাম এল এর ক্ষেত্রেও এরকম আমরা কিন্তু করেছিলাম, আগে সাজিয়ে তারপর জাস্ট মানগুলো বা সূত্র মতো বসিয়ে দিয়েছিলাম। সূত্র মতো গুছিয়ে নিয়ে মানগুলো বসিয়ে নিলেই হবে। তো এটা ছিল আমাদের ইনভার্স ল্যাপ্লাসের বেসিক জিনিস। আমরা ইনভার্স ল্যাপ্লাস নিয়ে বেশি দূর যাবো না, জাস্ট বেসিকটা দেখবো, তারপর ল্যাপ্লাস আর ইনভার্স ল্যাপ্লাস মিলে যে আমাদের ইকুয়েশনের সলিউশন করা যায় সেটা নিয়ে আমরা লাস্টে লেসন 21টা আমরা একটু দেখবো। তো এখানে কারো কোশ্চেন আছে কিনা, যে আমি এক্সাম্পল 4 এন্ড 5 বুঝালাম, এটা সম্পর্কে যদি কারো কোশ্চেন থেকে থাকে করতে পারো। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, যদি এখানে সমস্যা থেকে থাকে তাহলে এখন বলতে পারো, যেহেতু আমি কিন্তু এটাতে বলতেছি যে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে এটাতে। আমি সবাইকে বলতেছি যে ইনভার্স ল্যাপ্লাসের উপর কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্ট 7 হবে, এটা খুবই অ্যাসাইনমেন্ট 7-এ 5টা ম্যাথ থাকতে 4টাই থাকবে ইনভার্স ল্যাপ্লাসের উপরে। সো এটা একটু ভালো মতো মানে
তোমাদের মাথায় নেওয়া উচিত। আর যদি সমস্যা না থাকে তাহলে আমি অ্যাপ্লিকেশনে যাচ্ছি। যদি তোমাদের সমস্যা না থাকে আমি অ্যাপ্লিকেশনে যাচ্ছি, যেটা সেখানেও আমরা ইনভার্স ল্যাপ্লাস নিয়ে কাজ করব। ওকে, সেখানে যেগুলো হচ্ছে। ওকে, আমাদের লেসন 21, যেটা আমাদের আসলে আমি লেকচার যখন পড়েছি এটা হওয়া আসলে 22, এটা হওয়ার কথা ছিল, ওইটা 21 হওয়ার কথা ছিল, কিন্তু ভুলে আমার টাইপে মিস্টেক হয়ে গেছে। যাই হোক, আমি 21 হিসেবে এখানে পড়লেও সমস্যা হচ্ছে না, একই যেহেতু লেসন। তো আমাদের যেটা 21 লেসনে আছে অ্যাপ্লাইড প্রবলেমস অফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম। এখানে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মটা আসলে কোথায় ব্যবহার করতে পারি এটা সম্পর্কে থাকবে এখানে। তো এখানে আমরা আসলে ল্যাপ্লাস ট্রান্সফর্মের অ্যাপ্লিকেশনটা কোথায় এখানে বলা হয়েছে। Method of Laplace transform can be used for the solution of differential equations with constant or variable coefficient or system of such equation. তোমরা সিস্টেম অফ ইকুয়েশন দেখেছো, এখানে যে আমরা সিস্টেম অফ ইকুয়েশনটা থাকবে সেটা হবে ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন বের করার যে প্রসেস, সেখানে একটা মানে পার্ট পার্ট নিতে পারে ল্যাপ্লাস ট্রান্সফর্ম, সেটাই বোঝানো হয়েছে যে ল্যাপ্লাস ট্রান্সফর্মকে অনুসরণ করে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনে সলভ করতে পারি বা সলিউশন বের করতে পারি। যেমন একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেমন এখানে আছে ডিএক্স বাই ডিটি প্লাস এক্স ইজ ইকুয়াল টু জিরো। এই ইকুয়েশনটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন কিভাবে বুঝবো, যে অপারেটর আছে ডিএ বাই ডিটি, এটা হচ্ছে ডিফারেন্সিয়াল অপারেটর। কোন ইকুয়েশনে যদি এভাবে ডি বাই ডিটি অথবা ওয়াই ড্যাশ, ওয়াই ডাবল ডাবল ড্যাশ এরকম থাকে, বা এফ ড্যাশ এক্স বা এফ ডাবল ড্যাশ এক্স, তাহলে ওই ইকুয়েশনটাকে আমরা বলবো ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো আমরা এই প্রবলেম মানে এটা সিম্পলি দেখতেই পাচ্ছি যে এটা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, কারণ ডিফারেন্সিয়াল অপারেটর আছে এবং এখানে এক্স ভেরিয়েবল হিসেবে আছে এবং টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হচ্ছে। তো এই জাতীয় যদি জিনিস থাকে তাহলে আমরা এটা বলতে পারবো ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটা আমরা বিভিন্ন ভাবে সলিউশন করতে পারি, ইন্টিগ্রেশনের মাধ্যমে পারি বা অন্যান্য আলাদা নিয়ম আছে, বাট ল্যাপ্লাস ট্রান্সফর্মের মাধ্যমে আমরা করতে পারি। তো এখানে ল্যাপ্লাস ট্রান্সফর্মের মাধ্যমে করলে আমরা কিসের সলিউশন পাবো, এখানে এক্স এর সলিউশন পাবো, এক্স এর মান বের করতে পারবো। দ্যাট মিনস একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন যদি এক্স এর সাপেক্ষে থাকে তাহলে আমরা এক্স এর মান বের করতে পারি, একটা যদি ওয়াই থাকে ওয়াই ওয়াই এর মান বের করতে হবে। এইভাবে আমরা এক্স ওয়াই যে ভেরিয়েবল গুলো আছে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের, সেগুলো আমরা বের করতে পারি ল্যাপ্লাস ট্রান্সফর্মকে অ্যাপ্লাই করে। সেক্ষেত্রে ল্যাপ্লাস ট্রান্সফর্মের ইনভার্সটাও অ্যাপ্লাই হতে পারে, জেনারেল যেটা আছে সেটাও অ্যাপ্লাই হতে পারে। তো আমরা দেখি একটা সলিউশন করে, প্রবলেম ওয়ানে আছে সলভ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন ডিএক্স বাই ডিটি প্লাস এক্স ইজ ইকুয়াল টু জিরো। এখানে আমাদের একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে, এটাকে আমাদের সলভ করতে হবে সাবজেক্ট টু দ্য কন্ডিশন। একটা কন্ডিশন দেওয়া আছে এক্স ইজ ইকুয়াল টু এক্স নট এট টি ইজ ইকুয়াল টু জিরো। যখন টি এর মান জিরো তখন এক্স এর মান হচ্ছে এক্স নট, এটা দেওয়া আছে। তো আমরা সলিউশনে চলে যাই। লেট আস কনসিডার, আমরা কনসিডার করে নিই আমাদের যে ফাংশনটা আছে সেটাকে আমরা ধরে নিই। লেট আস কনসিডার y ইজ ইকুয়াল টু ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ xt ইজ ইকুয়াল টু f অফ s। এখানে আমাদের যেহেতু x এর ফাংশন, আমরা সাধারণত f নিয়ে করেছি আগেরটা, এখানে আমরা x নিয়ে করতেছি। তাহলে আমরা ধরে নিলাম y ইজ ইকুয়াল টু ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ xt ইজ ইকুয়াল টু f অফ s, এটাকে আমরা ধরে নিয়েছি। তো আমাদের আরেকটা ফাংশন আছে dx বাই dt, এটাকেও আমরা ধরে নিব। এখানে ধরে রয়েছে সো উই গেট ফ্রম দ্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ফার্স্ট ডেরিভেটিভ। আমরা আগের ক্লাসে দেখেছি ফার্স্ট ডেরিভেটিভ, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ফার্স্ট ডেরিভেটিভের সূত্র আছে, সেই সূত্রটাই আমরা এখানে লিখেছি। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ডিএক্স বাই ডিটি আমাদের ছিল এফ ড্যাশ টি, আর ডিএক্স বাই ডিটি মানে হচ্ছে এক্স ড্যাশ টি, বা ওটাকে আমরা ওই এফ এর জায়গায় এখানে এক্স নিয়ে কাজ করতেছি। তাহলে ডিএক্স বাই ডিটি ইজ ইকুয়াল টু মানে হচ্ছে এই যে এক্স টি আছে এর উপরে একটা ডট দিলেও হয়, মানে দ্যাট মিনস ডিফারেন্সিয়েশন বোঝাচ্ছে একবার। তো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ dx বাই dt ইজ ইকুয়াল টু s f অফ s মাইনাস x জিরো, ওখানে ছিল f অফ জিরো ছিল, কিন্তু আমাদের যেহেতু এখানে f বলে কিছু নাই, f এর পরিবর্তে x আছে, তাহলে এখানে x জিরো হবে। তো s f অফ s এটার মানে হচ্ছে y, দেখো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ x ইজ ইকুয়াল টু f অফ s, তাহলে f অফ s এর পরিবর্তে আমরা y বসাতে পারি। তো s y আর x জিরো, এখানে x কি ফাংশন ছিল, টি এর মান যদি ইজ ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে আমরা দেওয়া ছিল এক্স ইজ ইকুয়াল টু এক্স নট, তাহলে টি এক্স টি ইজ ইকুয়াল টু জিরো,
ইজ ইকুয়াল টু এক্স নট সেটা বসাইছি, এস ওয়াই মাইনাস এক্স নট এখানে জাস্ট আমাদের যেটা দেওয়া আছে এবং যেটা ধরে নিলাম সেটা বসাই আমরা ফার্স্ট ডেরিভেটিভটা অ্যাপ্লাই করে আমরা মানটা পেয়ে নিলাম। এই ইকুয়েশনে ডিএক্স বাই ডিটি কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে যেটা হবে সেটা হচ্ছে এস ওয়াই মাইনাস এক্স নট, আর এ এক্স এক্স কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে আমরা পাবো ওয়াই বাই এফ অফ এস যেটাকেই বলি। তাহলে আমরা দুটো পেয়ে গেলাম, তাহলে আমরা এই পুরো ইকুয়েশনটাকে এবার ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব। তো টেকিং ল্যাপ্লাস ট্রান্সফর্ম, এই পুরো ইকুয়েশনটাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিব, তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ডিএক্স বাই ডিটি প্লাস ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এক্স ইজ ইকুয়াল টু ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ জিরো। তো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ডিএক্স বাই ডিটি ইজ ইকুয়াল টু পেয়েছি এস ওয়াই মাইনাস এক্স নট, মানটা বসিয়ে দিই। তাহলে দাস ফরম দি ইকুয়েশন উই গেট এস ওয়াই মাইনাস এক্স নট। তারপরে আমাদের আছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এক্স, এ এখানে কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্ট বাইরে চলে গেল, তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এক্স, এই যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এক্স এর মান হচ্ছে ওয়াই, তাহলে এখান থেকে হয়ে গেল প্লাস এ ওয়াই। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ জিরো মানে হচ্ছে জিরো, তো ইজ ইকুয়াল টু জিরো। এখান থেকে আমরা পেয়ে গেলাম, উভয় পক্ষে ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিয়ে আমরা জাস্ট মানগুলো বসিয়ে দিলাম, তাহলে এটা পেলাম। এখান থেকে আমরা ওয়াই এর মানটা বের করতে পারি, আগে ওয়াই এর মান বের করি। তো এস ওয়াই আছে আর এ ওয়াই আছে, এই দুটো থেকে ওয়াই কমন নিলে আমরা পাই এস প্লাস এ, আর এক্স নটটাকে এই পাশে নিয়ে গেলাম, প্লাস এক্স নট পেয়ে গেলাম, তাহলে তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স নট ডিভাইডেড বাই এস প্লাস এ, এটা পেলাম। আর আমাদের এখানে ল্যাপ্লাস ওয়াই মানে হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এক্স টি, আমরা দেখেছি ওয়াই মানে হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এক্স টি। তো এটা আমাদের দেওয়া আছে, সেটা আমরা বসিয়ে দিলাম, যেহেতু আমরা এক্স আমরা বলেছি ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আছে ডিএক্স বাই ডিটি প্লাস এ এক্স ইজ ইকুয়াল টু জিরো। তো এটাকে আমরা আহ এক মিনিট, দুলাল ভাই ম্যাথ 6 করছেন নিচের গুলা? করছে, কয়েকজন করছে, আমি এখন করি নাই। কেন আপনি তো একটু তাও ফ্রি থাকেন, করেন নাই? পারি না তো। নিচের গুলা করেনি 4 নাম্বার? হ্যাঁ এই আমি যে আমাদের ক্লাস শুরু করতেছি আবার, তোমরা যেখানে ছিলাম। তো আমরা বলতেছিলাম ওয়াই ইজ ইকুয়াল টু এক্স নট ডিভাইডেড বাই এস প্লাস এ, এটা আমরা দেখালাম। তো ওয়াই মানে হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এক্স, তো সেটা লিখতে পারি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স নট ডিভাইডেড বাই এস প্লাস এ। তো এখানে আমি আরেকটা কথা প্রথমেই বলেছিলাম যে ইনভার্স ল্যাপ্লাস আর ল্যাপ্লাস সেটাকে কিন্তু উভয় পক্ষে নিয়ে আসলে হয়ে যায়, যেমন এখানে এল আছে, যদি এক্স এর মান বের করবো তাহলে উভয় পক্ষে যদি একটা এল ইনভার্স নিয়ে আসি তাহলে এই পক্ষ থেকে এলটা কাটা চলে যাবে। তো এল উভয় পক্ষে যদি এল ইনভার্স নিয়ে আসি তাহলে এই পক্ষ থেকে এল টা চলে যাবে, তাহলে থাকবে শুধু এক্স। তাহলে এক্স ইজ ইকুয়াল টু পাবো এল ইনভার্স এক্স নট ডিভাইডেড বাই এস প্লাস এ। যেহেতু আমরা এল ইনভার্স উভয় পক্ষে নিয়েছি, এর পাশ থেকে এল আর এল ইনভার্স কেটে যায়, শুধু এক্স থাকতেছে, কিন্তু এই পক্ষে তো এল ইনভার্সটা থাকবে কারণ এখানে তো কোনো এল এর কিছু ছিল না। এল ইনভার্স এক্স নট ডিভাইডেড বাই এক্স প্লাস এ, তাহলে এখানে এক্স নটটা কনস্ট্যান্ট, এটা বাইরে নিয়ে যাব, তাহলে এক্স ইজ ইকুয়াল টু এক্স নট এল ইনভার্স ওয়ান বাই এস প্লাস এ, এটা পেলাম আমরা। আর আমরা এল ইনভার্স ওয়ান বাই এস প্লাস এ এটা সূত্র জানি, ই টু দি পাওয়ার মাইনাস এটি, এর সূত্র হচ্ছে যদি ইনভার্স ল্যাপ্লাস করি ইনভার্স ল্যাপ্লাস অফ ওয়ান বাই এস প্লাস এ ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এটি। তো সেই সূত্র অনুসারে আমরা এখানে বসিয়ে দিলাম, তাহলে আমরা পেলাম এক্স ইজ ইকুয়াল টু এক্স নট ই টু দি পাওয়ার মাইনাস এটি। তাহলে আমাদের টার্গেটটা ছিল এক্স এর মান বের করা, তাহলে আমরা পেয়ে গেলাম এক্স ইজ ইকুয়াল টু এক্স নট ই টু দি পাওয়ার এটি মাইনাস এটি। এইভাবে আমরা মানে ইনভার্স ল্যাপ্লাস প্লাস ল্যাপ্লাস ট্রান্সফর্ম কে অ্যাপ্লাই করে আমরা যে কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন বের করতে পারি। তো এটাই আমাদের মেইন উদ্দেশ্য ছিল যে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম থেকেই আমরা যদি আমাদের তোমাদের একবার জিজ্ঞেস করা হয় যে ইনভার্স বা ল্যাপ্লাস ট্রান্সফর্মের একটা অ্যাপ্লিকেশন বলো, তাহলে তোমরা বলতে পারো যে ল্যাপ্লাস ট্রান্সফর্মকে আমরা অ্যাপ্লাই করে যে কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন বের করতে পারি। এটা যদি জিজ্ঞেস করা হয় তাহলে তোমাদের বলতে হবে এভাবে করে। তো এখানে এক্স এর মান পেলাম,
পরবর্তীতে প্রবলেম 2 যেটা আছে, এখানেও কিন্তু দেখো এখানে একটা ডাবল ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে, y ডাবল ড্যাশ প্লাস 2y ড্যাশ প্লাস 5y ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস টি সাইন টি। y 0 এর মান হচ্ছে 0, y ড্যাশ 0 এর মান হচ্ছে 1। এই মানগুলো দেওয়া আছে, ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া আছে, ইউজিং ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে এটাকে সলভ করতে হবে। তার মানে আমরা y এর মান বের করতে হবে এখান থেকে। তো কিভাবে করবো? উভয় পক্ষে ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিব, L y double dash plus 2y Laplace transform of 2y dash plus y Laplace transform of y আর Laplace transform of e to the power minus t sin t। তো এখানে আমাদের Laplace transform of y double dash, তো আমরা সেকেন্ড ডেরিভেটিভের যে কন্ডিশনটা পড়েছি, দুইবার ডেরিভেটিভ থাকলে যে সূত্রটা হবে যে s স্কয়ার y মাইনাস s y 0, এখানে মাইনাস হবে মাইনাস y dash 0। আমাদের কিন্তু y দিয়ে আমরা এখানে করেছি, ওখানে ছিল f ছিল, যেহেতু ফাংশনটা f এর ছিল, কিন্তু এখানে তো y আছে, তাহলে আমাদের y নিতে হবে। তাহলে s স্কয়ার y মাইনাস s y 0 মাইনাস y ড্যাশ 0, এখান থেকে এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম y ডাবল ড্যাশের মান পেলাম। তো এখানে 2l y ড্যাশ এর জন্য আমাদের ফার্স্ট ডেরিভেটিভের যেটা সূত্র sy মাইনাস y অফ 0, এটা বসিয়ে দিলাম। তারপর ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এল ওয়াই, সো ওয়াই কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে আমরা পাবো বড় হাতের ওয়াই। এটাকে এফ অফ এস যেমন ধরেছিলাম ওইভাবে এখানে ওয়াই ধরে নেওয়া হয়েছে, তো এটা তেমন কিছু না। আর নিচে এ পাশে করলেও আমরা ই টু দি পাওয়ার মাইনাস টি সাইন টি, এখান থেকে আমরা কিন্তু ওই যে ফার্স্ট যে আমাদের শিফটিং প্রপার্টিটা ছিল, সেখান থেকে ই টু দি পাওয়ার এটির যে সূত্রটা ছিল সেটা অ্যাপ্লাই করে এখানে করা হয়েছে। যেমন এখানে এ এর মান আমরা পাচ্ছি -1, তো সূত্র ছিল 1/s মাইনাস a এর হোল স্কয়ার প্লাস প্লাস a স্কয়ার, এটা আমাদের সূত্র ছিল। তো এখানে s প্লাস s মাইনাস -1, তাহলে s প্লাস 1 হয়ে গেছে, এখানে কিন্তু হোল স্কয়ার আছে, এখানে কিন্তু স্কয়ারটা টাইপিং মিস্টেক হয়েছে, s প্লাস 1 এর হোল স্কয়ার প্লাস 1। তারপরের লাইনে কিন্তু দেখো সেটাই করা হয়েছে, যেমন s স্কয়ার প্লাস 2s প্লাস 1 আর এই প্লাস 1, তার মানে প্লাস 2 হয়েছে, s স্কয়ার প্লাস 2s প্লাস 2, s প্লাস 1 এর হোল স্কয়ার প্লাস 1 করলে আমরা s স্কয়ার প্লাস 2s প্লাস 2 পেয়েছি। তো এখানে কিন্তু আমাদের জাস্ট আমরা যে শিফটিং প্রপার্টি পড়ে আসছি সেটা অ্যাপ্লাই করে এখানে করা হচ্ছে, আমি কিন্তু নতুন কিছু করাচ্ছি না, তোমরা অলরেডি শিফটিং প্রপার্টি কিভাবে করতে হয় সেটা দেখেছো, এফ অফ এস মাইনাস এ যে করতে হয় সেটা এখানেও করা হয়েছে। তো এছাড়া কিছুই না, বাকি এরপরে এখানে যেতগুলোতে বড় হাতের ওয়াই আছে ওইটুকু কমন নিয়ে বাকিটা এই পাশে নিয়ে আসছি। সিম্পলি এখান থেকে ওয়াই এর মানটা আমরা বের করবো, এই যে এখানে করা হয়েছে, এখানে পার্শিয়াল ফ্র্যাকশন করে বের করা হয়েছে। তো আমি অতটা গেলাম না, তোমাদের পার্শিয়াল ফ্র্যাকশন কি তোমরা করেছো? পার্শিয়াল ফ্র্যাকশন সম্পর্কে ধারণা আছে তোমাদের? না বা আংশিক ভগ্নাংশ সম্পর্কে ধারণা আছে কিনা? ইন্টিগ্রেশন যখন করেছো তোমাদের তো ইন্টিগ্রেশন করা হয়েছে, ডিফারেন্সিয়াল এন্ড ইন্টিগ্রাল ক্যালকুলাস তো তোমাদের ছিল, তখন তোমাদের ওই যে পার্শিয়াল ফ্র্যাকশন বা আংশিক ভগ্নাংশের মাধ্যমে যে ইন্টিগ্রেশনটা করা হয় সেটা তো তোমাদের জানার কথা, এ আর বি। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন ফ্র্যাকশন করিনি। ওকে, যাই হোক, পার্শিয়াল ফ্র্যাকশন এখন আমাদের যদি আমি আসলে অ্যাসাইনমেন্টে এটা তোমাদের দিচ্ছি না, সো এটা আমি তেমন বুঝাচ্ছি না। পার্শিয়াল ফ্র্যাকশন যেটা আছে সেটা যেমন নিচে যদি এরকম থাকে, এ একটা রাশি, এ একটা রাশি আছে আর উপরে একটা রাশি আছে, তো এই রাশিগুলো কি গুণ আকারে আছে, এটাকে আমরা যদি যোগ আকারে দুইটা পার্ট করতে চাই বা বিয়োগ আকারে দুইটা পার্ট করতে চাই, তাহলে আমরা পার্শিয়াল ফ্র্যাকশন বা আংশিক ভগ্নাংশের মাধ্যমে সেটাকে সলিউশন করি। আংশিক ভগ্নাংশ সম্পর্কে যেহেতু তোমাদের ধারণা নাই, যাই হোক আমি একটা আংশিক ভগ্নাংশ আহ, তোমাদের একটা দেখাচ্ছি, জাস্ট তোমাদের বোঝানোর স্বার্থে যে আসলে কিভাবে করা হয় সেই জিনিসটা আমি জাস্ট তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। বাকি তেমন না হলেও এখন চলতেছে, যেহেতু তোমাদের করানো হয় নাই, তবু আমি তোমাদের একটু দেখাচ্ছি। হ্যাঁ, এখানে রেশনাল ফ্র্যাকশন অথবা পার্শিয়াল ফ্র্যাকশনের যে জিনিসটা আছে, তো এখানে পি বাই পি এক্স বাই কিউ এক্স ফরম্যাটে থাকবে, যেমন ওখানেও আমাদের ছিল, মানে উপরে একটা ভেরিয়েবলের
ফাংশন থাকবে, নিচেও একটা ভেরিয়েবল, যে একই ভেরিয়েবলের ফাংশন থাকবে, যেমন এক্স ভেরিয়েবল কি এর জন্য, কিউ এর জন্য যদি থাকে। তো এখানে আমরা এক্সাম্পল দেখি, যেমন এটা আছে, উম, না এটা না, যাই হোক আমাদের এটা আছে এরকম 1/, মনে করো আমাদের ইন্টিগ্রেশন কাজ না, আমাদের কাজ হচ্ছে এরকম ফরম্যাটে, যেমন 1/2x - 1 x+3। এই যে আমি যেটা বললাম যে নিচে যদি এরকম গুণ আকারে দুইটা বা তিনটা ফাংশন থাকে, সেটাকে আমরা যোগ আকারে করে নেওয়ার জন্য যে প্রসেসটা অ্যাপ্লাই করি সেটা হচ্ছে আমাদের পার্শিয়াল ফ্র্যাকশন বা যেটা আছে। তো এখানে পড়ার জন্য দেখতে হবে আমাদের এরকম কয়টা অংশ আছে নিচে, মানে এই একটা অংশ আছে, এই একটা অংশ, দুটো অংশ আছে। তো এটাকে আমরা দুইটা কনস্ট্যান্ট ধরে নেব, উপরে নিচেরটা আমরা আহ, একটা ঠিক রেখে 2x - 1 যখন লিখতাম, তখন আমরা লিখতাম 2x - 1 উপরে এ ধরলাম প্লাস b/x+3, দুইটা পার্ট করেছি দুটার জন্য। এরপরে এইখান থেকে আমাদের পার্শিয়াল ফ্র্যাকশনে এরকম করে আমরা মান বসিয়ে এ আর বি এর মান বসাবো, এ আর বি এর মান ক্যালকুলেশন করে করব। এখানে ক্যালকুলেশন দেওয়া আছে বা করেছি আমরা এভাবে, ডিটারমাইন দ্য কোএফিসিয়েন্ট এ এন্ড বি, এখানে দেখো এ বি এখানে ধরে আমরা বিভিন্ন রকম করে এ বি এর মান পেলাম। এ এর মান পেয়েছি 2/7, বি এর মান পেয়েছি -1/7। এই যে এ এর মান পেয়েছি, এর মান কই, এর মান পাইছি 2/7, বি এর মান পেয়েছি -1/7। এই এ আর বি মান যদি এরকম বসিয়ে দিই, তাহলে আমাদের কি হয়ে গেল, 2/7 ইন্টু 2x - 1 -1/7 x+3। আমাদের ছিল কিন্তু এখানে গুণ আকারে নিচেরটা, নিচে যদি এরকম গুণ আকারে থাকে তো ওইটা আমাদের সলিউশন করতে অনেক কষ্ট হয়, কারণ ওটা আমাদের সহজেই পাওয়া যায় না। উপরে যদি এরকম দুটা থাকে, সেটাকে হয়তো উপরের সমস্যা তেমন একটা হয় না, কিন্তু নিচে যদি থাকে এরকম, সেটাকে এরকম যদি আমরা বিয়োগ আকারে বা যোগ আকারে বাইর করতে হয়, তাহলে যে প্রসেসটা আমরা করতে হয় সেটা হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশন। এবং এটা কিভাবে মান করে করে, এখানে যদি তিনটা থাকতো তাহলে এ বি সি তিনটা ধরতাম, তিনটা সলিউশন বের করতাম, এভাবে করে সলিউশন করা হয় পার্শিয়াল ফ্র্যাকশনের মাধ্যমে। এখানে যেমন আরো একটা আছে x/x+3 x-3, তোমাদের এখানে সেই পার্শিয়াল ফ্র্যাকশনকে অবলম্বন করে এভাবে করে সলিউশন করতে হবে। পার্শিয়াল ফ্র্যাকশন সম্পর্কে এখানে বেশ কিছু ম্যাথ করে দেওয়া আছে। আমি পার্শিয়াল ফ্র্যাকশনের তোমাদের যেহেতু পড়ানো হয় নাই, আমি জাস্ট পার্শিয়াল ফ্র্যাকশনটা একটু দেখিয়ে দিলাম। বাকি তোমাদের ম্যাথ করার জন্য এই যে পার্শিয়াল ফ্র্যাকশন, এটা কিন্তু একটু হলেও জানতে হবে। তো তোমাদের বেশ কিছু ম্যাথ কিন্তু পার্শিয়াল ফ্র্যাকশনে থাকবে। তোমাদের স্যাররা এর আগের যে কোর্সটা ছিল ম্যাথ, এটা তো 3 মনে হয়, ম্যাথ 2, তোমাদের স্যাররা কি পার্শিয়াল ফ্র্যাকশন পড়ায় নাই বা এটা পড়াইছে কিনা? ইন্টিগ্রেশনের সময় কি তোমাদের পার্শিয়াল ফ্র্যাকশন সম্পর্কে কোনো ধারণাই দেয় নাই? পড়ছে নাকি মনে পড়তেছে। পার্শিয়াল ফ্র্যাকশন থাকার কথা অবশ্যই, কারণ পার্শিয়াল ফ্র্যাকশন তো ইন্টিগ্রেশনের একটা বেসিক, ইন্টিগ্রেশনের প্রায় সূত্রই পার্শিয়াল ফ্র্যাকশনটাকে অ্যাপ্লাই করতে হয়। যাই হোক, পার্শিয়াল ফ্র্যাকশন যদি না করে থাকো, কিন্তু আমার যে ম্যাথের অ্যাসাইনমেন্ট থাকবে সেখানে তো ওই জিনিসটা অ্যাপ্লাই করতে হবে, পার্শিয়াল ফ্র্যাকশনটা। তোমাদের তো এটা জানা উচিত পার্শিয়াল ফ্র্যাকশনটা কিভাবে করতে হয়। যাই হোক, আমি পার্শিয়াল ফ্র্যাকশনের উপরে যে মানে ক্লাসটা আছে, আমি তোমাদের ওটা ভিডিওটা আমি তোমাদের আহ, ইসে দিয়ে দেবো ইউটিউব। আমার যেহেতু এই ক্লাস অন্যটা নেওয়া আছে পার্শিয়াল ফ্র্যাকশনের উপর, ওখানে ইন্টিগ্রেশন করা হয়েছে, তোমরা যেহেতু ইন্টিগ্রেশন করে আসছো তোমাদের তো সমস্যা হওয়ার কথা না। তো ইন্টিগ্রেশনে পার্শিয়াল ফ্র্যাকশনটা কিভাবে করতে হয়, আমি ওই লেসনটা তোমাদের ইউটিউবে যে ভিডিওটা আমার আছে, আমি ওটা তোমাদের মেসেঞ্জারে দিয়ে দেবো, সবাই মানে যে আমাদের গ্রুপে আছে যেটা, ওটা দিয়ে দিব। তো ওখান থেকে তোমরা আগে পার্শিয়াল ফ্র্যাকশনটা দেখে নিবে, তারপর সেই পার্শিয়াল ফ্র্যাকশন অনুসারে যদি দুই একটা ম্যাথ থাকে, ইন্টি মানে থাকবে অবশ্যই, ইনভার্স ল্যাপ্লাস করতে হলে পার্শিয়াল ফ্র্যাকশনটা জানতে হবে। সেটা তোমরা অ্যাপ্লাই করবে। আমার ভিডিও যেহেতু করা আছে ওই ক্লাসে পুরোটাই, আমি ওটা তোমাদের দিয়ে দেবো, আশা করি সমস্যা হবে না। ওকে, এটুকুই আমাদের আসলে ক্লাস ছিল। আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্মের যে জিনিসটা ছিল, ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমরা দেখেছি, ল্যাপ্লাস ট্রান্সফর্মের ডেরিভেটিভটা দেখেছি, ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম কিভাবে করতে হয় সেটা দেখেছি, সলিউশন সলিউশন কিভাবে করতে হয় সেটাও আমরা দেখেছি। তো এই জিনিসগুলো আমরা মানে জাস্ট
পুরো একটা কোর্স, মানে তিনটা কোর্স তোমাদের ছিল, তিনটা কোর্সের মধ্যে এটা কিন্তু লাস্টের ছিল। তো এই লাস্টেরটা তো কিন্তু আমি মানে বেশ বড়, প্রথমটা আর লাস্টেরটা আমাদের মানে বেশ ডিটেলস পড়াশোনা ছিল। মাঝখানেরটা একটু কম ছিল, দ্যাট মিনস কমপ্লেক্সটা একটু আমরা কম পড়েছি। বাট প্রথমটা এবং শেষটা এই দুটাতে কিন্তু আমরা বেশ আহ, বড় করে করেছি। সো এই দুইটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, যে এই যে আমরা যেমন দেখলাম যে তোমরা যে পার্শিয়াল ফ্র্যাকশন করে আসো নাই, কিন্তু এটা পার্শিয়াল ফ্র্যাকশন তোমাদের আগের কোর্সে ছিল। তো এই যে মিসিংটা তোমরা করে আসছো বা স্যারে হয়তো বা করায় নাই, তো তোমাদের কিন্তু এভাবে প্রত্যেকটা জিনিস আমি যেটা শিখাচ্ছি সামনে কিন্তু তোমাদের দরকার হতে পারে। যার কারণে কিন্তু এই কোর্স গুলো দিয়েছে। এমন মনে করেন হয়তো ম্যাথ আর নাই বা ম্যাথ পরবর্তীতে হয়তো বা লাগবে না, এটা না। আমরা যখন তোমাদের বড় বড় কোর্স করবা সেখানে ক্যালকুলেশন থাকবে বেশ, দেখবা যে এক লাইনে ক্যালকুলেশনটা সলভ করে অ্যান্সার দিয়ে দেওয়া হয়েছে। কিভাবে দেওয়া হয়েছে সেটা কিন্তু দেওয়া নাই। তখন যখন বুঝতে যাবা তখন কিন্তু এই ক্যালকুলেশন গুলো, যে এই যে বিভিন্ন প্রসেস শিখতেছো, এগুলো অ্যাপ্লাই করতে হবে। এই জন্যই কিন্তু আসলে ম্যাথ করা। ডাইরেক্ট হয়তো বা তোমাদের ম্যাথে এমন কোনো জিনিস হয়তো বা ভবিষ্যতে নাই আর, কিন্তু ক্যালকুলেশন তো সবসময় থাকবে। একজন ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট, একজন সায়েন্সের স্টুডেন্টের বেসিক হলোই তার ক্যালকুলেশন ইজিলি সে করতে পারে। এই ভয়টা অনেক আর্টস কমার্সের স্টুডেন্টদের থাকে, যার কারণে সে সায়েন্স নেয় না। এটা কিন্তু প্রথম থেকে আসছে, যেহেতু তোমরা সায়েন্স নিয়ে আসছো, তো তোমাদের ক্যালকুলেশন, যে ক্যালকুলেটিভ যে পাওয়ারটা থাকতে হবে একজন ম্যাথের একজন সায়েন্সের স্টুডেন্ট হিসাবে। তো সেই হিসাবে তোমাদের অলওয়েজ ক্যালকুলেশন, ম্যাথ জিনিসটা ক্যালকুলেশনের একটা জিনিস। এই ক্যালকুলেশন জিনিসটা মানে যতই ইঞ্জিনিয়ারিং পড়ো বা যেখানেই পড়ো, ক্যালকুলেশন তার যত ভালো হবে সে তত ভালো জীবনে করতে পারবে। সাইন করার জন্য ক্যালকুলেশনটা অবশ্যই দরকার। তুমি তোমার আহ অনেক কিছুই তোমাদের হয়তো বা মানে তোমরা পড়ে জানতে পারবে, বাট ক্যালকুলেশনটা কিন্তু কেউ আর তোমাকে পড়ে দিবে না। তোমার ক্যালকুলেশনের বিভিন্ন প্রসেস অথবা ম্যাথের মাধ্যমে, এই কোর্সগুলোর মাধ্যমে তোমাদের আয়ত্ত করে রাখতে হবে। পরবর্তীতে এগুলো হয়তো বা একসাথে এই সবগুলো লাগবে না, একটা একটা করে এক এক জায়গায় লাগবে। যার কারণে এগুলো কিন্তু কোর্সে ইনক্লুড করা হয়েছে। অবশ্যই ম্যাথের অনেক কোর্স ছিল, সেই মধ্যে কিন্তু তোমাদের ম্যাথ চারটা না পাঁচটা, তোমরা মনে হয় হয়তো পাঁচটা কোর্সের সম্পর্কে জানতে পেরেছো। যেমন ইন্টিগ্রাল ক্যালকুলাস, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, আর এখানে আমরা যে তিনটা কোর্স পড়লাম, মোট পাঁচটা ম্যাথের জিনিস তোমরা শিখলাম। এই পাঁচটা কোর্স কিন্তু তোমাদের দরকার হবে। ডিফারেন্সিয়েশন জানতে হবে, ইন্টিগ্রেশন জানতে হবে, ট্রান্সফর্ম জানতে হবে, কমপ্লেক্স নাম্বার সম্পর্কে জানতে হবে, আর যে লিনিয়ার ইকুয়েশনের যে সলিউশন কিভাবে করতে হয় সেটাও জানতে হবে, ইকুয়েশনের সলিউশন করার প্রসেস। এই জিনিসগুলো কিন্তু একজন মানুষের, একজন ইঞ্জিনিয়ার হও বা সায়েন্সের যে কোনো ফিল্ডেই পড়ো, তোমরা এই জিনিসগুলো সম্পর্কে একজন সায়েন্সের স্টুডেন্টের ধারণা রাখতেই হবে। কারণ তার ক্যালকুলেশন এক সময় না এক সময় করতেই হবে। যে কোনো অন্য কোর্সেও ক্যালকুলেশন করতে হবে, বা যেটাই করো প্র্যাকটিক্যালেও ক্যালকুলেশন করতে হবে। সো তোমাদের যেগুলো পড়ানো হয়েছে সেগুলো তোমাদের অ্যাটলিস্ট মাথায় রাখতে হবে, যে তোমরা পড়ে আসছো এগুলো। কারণ এগুলো কিন্তু ডাইরেক্ট ব্যবহার না হলেও ইনডাইরেক্টলি অনেক জায়গায় ব্যবহার হবে, ম্যাথ এভাবেই ব্যবহৃত হয়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যেটুকু আমি পড়াইছি। বাট এরপরে যে আমি যে জিনিসটুকু বাকি আছে সেই জিনিসটুকু আমি তো তোমাদের ভিডিও দিয়ে দিব। প্লাস আমাদের যদি এরপরেও সমস্যা থাকে, নেক্সট তো আমরা আরেকটা ক্লাস পাবো। আমরা 19 তারিখের মনে হয় আমাদের 12 তারিখ আছে না, 12 তারিখ, সরি 9 তারিখ, 16 তারিখে আমরা একটা ক্লাস পাবো। 16 তারিখে আমরা হয়তো রিভিউ ক্লাসটা রাখবো এরপর পুরো কোর্সের উপর। 16 তারিখে তো বিজয় দিবস। আচ্ছা যাই হোক, যাই ক্লাস যদি নাও থাকে, আমি জাস্ট 16 তারিখ না হোক, যদি ক্লাস না হয় তাহলে তোমাদের যদি সমস্যা থাকে, আমি রিভিউর জন্য একটা ক্লাস তোমার নিতে হবে, যেহেতু আমি একটা নিব 16 তারিখের পরের ক্লাস যেটা আছে সেটাই নিব। 16 তারিখের পর 23 তারিখ আছে। যাই হোক 23 তারিখে আমরা নিব ক্লাস, সমস্যা নেই। ক্লাস নিব না বলতে আমি জাস্ট তোমাদের ভাইবার জন্য যে প্রিপারেশনটা থাকবে এটা অবশ্যই পড়ে যাবে। তো এর আগে আমি হয়তো 23 তারিখের আগে তোমাদের একটা ক্লাস আমি নিব, ঠিক আছে? যদি 16 তারিখ ভাই ক্লাস, ভাইবে কবে নিবেন স্যার? ভাইবা হয়তো বা 22-23 তারিখের দিকেই নিব। তোমাদের 23 তারিখই ভাইবা নিব আমি। তাহলে 16 তারিখেই ইয়েটা রাখেন, মানে রিভিউটা। আচ্ছা, তোমাদের তো ক্লাস করতে আসলে সমস্যা নেই, ক্লাস বলতে তো কোনো ক্লাস হবে না, কারণ ওদিন জাস্ট আমি জাস্ট তোমাদের একটু রিভিউ ক্লাস দিব। আমার সমস্যা নেই, আমি 16 তারিখ ক্লাস নিতে পারবো। তোমাদেরও আশা করি সমস্যা হওয়ার কথা না, তেমন কিছু তো না। জাস্ট একটা রিভিউ ক্লাস আর তোমাদের ভাইবা সম্পর্কে কিছু ধারণা দিব, এছাড়া কিছু না। তোমাদের ভাইবাটা সাধারণত 23 তারিখে আমি নিব, তোমাদের ভাইবাটা সো সম্পর্কে আমি একটু আলোকপাত করবো, এটুকুই আর কিছু না। সবাই 16 তারিখে ক্লাসটা করেন তাহলে, তাকে বলে দেন তাহলে ফিক্সড হয়ে যাক।
কারো কোনো সমস্যা আছে কিনা? যদি সমস্যা থাকে তাহলে বলো যে 16 তারিখ ক্লাস ক্লাস না, আমি জাস্ট একটা রিভিউ ক্লাস নিচ্ছি। এটা ক্লাস নিলে সমস্যা ছিল 16 বিজয় দিবস। আমি ক্লাস নিব না, জাস্ট একটা রিভিউ, সিম্পলি একটা 20 মিনিটের মতো আর কি। কারো সমস্যা থাকে না? স্যার হুম? যদি জয়েন না করতে পারি ভিডিও দিয়ে দিলে হয়ে যাবে। আচ্ছা, জয়েন একজন করো, যেহেতু তোমাদেরই সমস্যা, আমার তো সমস্যা নেই। আমি জাস্ট দেখাবো, অবশ্য 2 একজন যেমন জয়েন করলেই হবে, জাস্ট বুঝিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, এই পর্যন্তই ক্লাস। আর ওই আমি ভিডিও দুইটাই দিয়ে দিচ্ছি, এটা প্লাস পার্শিয়াল ফ্র্যাকশনের যে ভিডিওটা আছে ওটা আমি তোমাদের করে দিচ্ছি। এই দুইটা তোমরা দেখে নিও, তারপর তোমরা অ্যাসাইনমেন্ট করতে যেও। আর তোমাদের অ্যাসাইনমেন্ট নেক্সট ক্লাস যেহেতু 16 তারিখ, অ্যাসাইনমেন্টের জন্য তোমাদের 19 তারিখ পর্যন্ত ডেট থাকবে লাস্ট অ্যাসাইনমেন্টের জন্য। ঠিক আছে স্যার। স্যার যে 4টা শেষের লেকচার পড়ানো হলো, 4টা থেকে তো অ্যাসাইনমেন্টে ম্যাথ থাকবে স্যার। হ্যাঁ হ্যাঁ, 4টা থেকে বেসিক্যালি তোমাদের আজকে ক্লাসটা ইনভার্স ল্যাপ্লাসের উপর বেশি গুরুত্ব থাকবে। ওখান থেকেও একটা দুইটা থাকবে, ইনভার্স থেকে যদি 3টা থাকে ওখান থেকে 2টা থাকবে। এই এখানে আইডি গুলো সবাই দিয়ে দাও। দিয়েছো? দাও, আইডি গুলো দাও সব। ওকে, এই পর্যন্তই ক্লাস। যদি অ্যাটেন্ডেন্স দিতে পারো তাহলে তোমরা লিখ দিতে পারো, সমস্যা নাই, আমি দিয়ে দেবো। অ্যাসাইনমেন্টও রাতের ভিতরে দিয়ে দেওয়া হবে, সমস্যা নেই। ঠিক স্যার, ভালো থাকবেন। ওকে স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা স্যার। হ্যালো।